হ্যালো। ওকে। সো আমাদের ক্লাস শুরু, আমরা গত ক্লাসে সিএসএস নিয়ে এই পর্যন্ত করছিলাম। এই যে এটার বর্ডার পর্যন্ত দিয়ে দিছিলাম, তারপর ফন্ট কীভাবে নিয়ে আসে এইগুলো দেখছিলাম। তো আজকে আমরা সিএসএসে আবার যাই, যাওয়ার পর আমরা ফন্ট পর্যন্ত আমাদের কাজ শেষ। তো ফন্ট পর্যন্ত কাজ শেষ, এবার আমরা একটা ওয়েবসাইটে যাই, তাহলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো। একটা ওয়েবসাইটে আমরা কোন ওয়েবসাইটে যেতে পারি? আমরা রকমারি.com-এ যাই। আচ্ছা আচ্ছা, রকমারি.com-এ আপনারা আমার স্ক্রিনটা তো ভালো করে দেখতেছেন, কোনো কিছু না বুঝলে বলবেন। আজকে আমরা আইকন নিয়ে কাজ করব, ঠিক আছে? তো রকমারি.com-এ আসার পর এই যে এখানে দেখুন, এখানে কিন্তু একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন? এইখানে আর একটা আইকন আছে, এখানে আর একটা আইকন আছে, ঠিক আছে? তো ওয়েবসাইট ডিজাইনিংয়ের ক্ষেত্রে আইকন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। প্রত্যেকটা ওয়েবসাইট ডিজাইনিংয়ের ক্ষেত্রে আইকন লাগে, ঠিক আছে? যতদিন আইকন আসে নাই, টেকনোলজিতে আইকন আসে নাই, এর আগে আইকন ডিজাইন করা হতো গ্রাফিক্সের মাধ্যমে, ফটোশপ ফাইলের মাধ্যমে। অর্থাৎ আইকন ছিল কিন্তু এগুলো ফটো ফরম্যাট, পিএনজি, জেপিজি। কিন্তু এটার আপডেট ভার্সন এখন আসছে, যেগুলো ওয়েবসাইটকে ফাস্ট করে এবং অনেকগুলা অ্যাভেলেবেল আইকন রেডি থাকে। তো যাই হোক, আজকে আমরা শিখবো কীভাবে আইকন ইউজ করে। আমরা যদি শপিফাই ওয়েবসাইটে যাই তাহলে আইকন দেখতে পাবো। আমরা শপিফাই ওয়েবসাইটে যাচ্ছি। তো শপিফাই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন। এইখানে কি আইকন দেখতেছেন? এখানে কোনো আইকন আছে? আছে ভাই, উপরে সবগুলাই আচ্ছা, এখন আইকন আছে। তো আমরা এবার কি আছে। আচ্ছা, তো আজকে আমরা শিখবো কিভাবে ওয়েবসাইটে আইকন নিতে হয়, ঠিক আছে? তো আইকন নেওয়ার জন্য অনেকগুলা থার্ড পার্টি ওয়েবসাইট আছে, এর মধ্যে ফন্ট অসাম অন্যতম। আমরা যে এর আগে গুগল ফন্ট ইউজ করছি, এটা কি আমাদের ফন্ট ইউজ করছি না গুগলের? এই ফন্টগুলো কি আমাদের? গুগলের। গুগলের, তার মানে ওইটা থার্ড পার্টি। আইকনের ক্ষেত্রে থার্ড পার্টি অনেক আইকন প্রোভাইডার আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার ফন্ট অসাম। এখন আমরা যদি আরেকটু ডিপলি জানতে চাই যে ফন্ট অসামের বিকল্প আর কি কি আছে, তাহলে আমরা লিখব ফন্ট অসাম অল্টারনেটিভ। এই যেখানে অনেকগুলো আইকন, থার্ড পার্টি আইকন প্রোভাইড করে এইরকম সাইটের নাম আসছে। তো আমরা মূলত যেহেতু ফন্ট অসাম পপুলার, আমরা ফন্ট অসামই আজকে ইউজ করব। তো ফন্ট অসাম ইউজ করার জন্য যে কোনো আইকন কীভাবে ব্যবহার করতে হয় এটা তাদের ওয়েবসাইটের ডকুমেন্টেশনে লেখা থাকে। তো আমরা ফন্ট অসাম আজকে ইউজ করবো আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? তো আমি ফন্ট অসাম লিখে সার্চ দিলাম, তারপরে ফন্ট অসাম ওয়েবসাইটে যাই। ফন্ট অসাম ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে, কীভাবে রেজিস্ট্রেশন করবেন? সাইন আপ করা আর কি। আপনার ইমেল দিবেন, নাম দিবেন, তাহলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন হওয়ার পর আমাদের কাজকে লগ ইন করা। তো আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল, আমি লগ ইনে ক্লিক করতেছি। ওকে। তো যখন আপনি আপনার ফন্ট অসাম ওয়েবসাইটে লগ ইন করবেন, ঠিক এইরকম একটা স্ক্রিন ইন্টারফেস দেখতে পাবেন। তারপর আপনার ক্লিক করবেন ইওর কিডস, এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ইওর কিডস ক্লিক করার পর এখানে অ্যাড নিউ কিডস নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করলে আমরা নতুন কিডস অ্যাড করতে পারবো। কিন্তু বিষয় হচ্ছে আমি শুধু একবারই অ্যাড করতে পারবো ফ্রিতে, আর যদি আমার প্রিমিয়াম অপশন থাকতো তাহলে আমি অনেকগুলো কিট ইউজ করতে পারতাম। তো আমার আগে থেকে কিট বানানো আছে, জাস্ট এইটাতে ক্লিক করা এবং সেভ করা, এটাই কাজ। তো এই যে আমার কিটের নাম দিচ্ছে একটা শপিফাই এক্সপার্ট, আপনি যে কোনো নাম দিতে পারেন, যে মাই থার্ড পার্টি আইকন, মাই ডিজাইনিং আইকন। তো আপনি যখন কিট বানাবেন, কিট বানানোর পর আপনার কিটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা আইকনটা কীভাবে ইউজ, ফন্ট অসাম আইকন কীভাবে ইউজ করবো এইটা এবার দেখি। প্রথম কাজ হয়েছে এই যে এখানে একটা লাইন আছে স্ক্রিপ্ট কিংবা ফন্ট অসামকে লিঙ্ক করা, আমরা এটাকে কপি করব। কপি করার জন্য আমাদের কিছু করার দরকার নাই, জাস্ট এখানে একটা ক্লিক করলেই কপি হয়ে গেল। কপি করার পর এটা আমরা আমাদের এইচটিএমএল ফাইলে দিয়ে দিব। তো আমরা এইচটিএমএল ফাইলের কোন জায়গায় দিব এটা কিন্তু এখানে মেনশন করা আছে, এই যে এখানে মেনশন করা আছে।
আমরা এটা আমাদের হেডের মধ্যে দিব। তো আমি যদি আমার index.html ফাইলটা ওপেন করি, ওপেন করার পর এই যে আমার হেড এখানে আছে, আমরা হেডের মধ্যে যে লিঙ্কটা কপি করছি এটা পেস্ট করে দিব। পেস্ট লিঙ্ক কিন্তু আমরা হেডের মধ্যে দিয়ে দিলাম। তো আমাদের স্টেপ 1 শেষ, এটা সেভ করতে হবে। সেভ করলাম। তারপর আমরা আইকন ইউজ করব। তো আইকন কীভাবে ইউজ করব? আইকন ইউজ করার জন্য আমরা এই যে আইকনস নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আচ্ছা, ক্লিক করার পর এখানে অনেক আইকন আছে। আমি এখানে সার্চ করব স্মাইল। স্মাইল লিখে সার্চ করলাম। তাহলে স্মাইল লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো আইকন আসছে। কিছু আইকনের উপরে লেখা আছে প্রো। এটার মানে কি আপনারা বুঝতে পারছেন? ফ্রি না, প্রিমিয়াম। প্রো মানে এগুলো প্রিমিয়াম। তো আমরা তো ফ্রি ইউজ করতেছি, এই জন্য সিলেক্ট করব ফ্রি। এখন যতগুলো আইকন আসছে সবগুলো ফ্রি। তো এখানে আইকন আমার একটা স্মাইল আইকন নেওয়া দরকার। আমি একটা স্মাইল আইকন এটা নিলাম। এটা নেওয়ার পর যখন আমি এটা ক্লিক করলাম, জাস্ট এইভাবে ক্লিক করলাম, এই যেখানে লেখা আছে কীভাবে ইউজ করবো, HTML কোড রেডি আছে। জাস্ট এই জায়গাতে আমি ক্লিক করলে এই টোটাল কোডটুকু কপি হয়ে যাবে। এই টোটাল কোডটুকু কপি হয়ে যাবে। যাওয়ার পর আমি চাইতেছি আমার এই আইকনটা ওয়েলকাম টু CSS ক্লাস এইখানে আসবে। তো এইখানে আসার জন্য আমি এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এই ফাইলটাকে সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা আমাদের যে ফাইল আছে এটা রিলোড করি। আইকন আসছে? জি ভাই আসছে। আচ্ছা, এইখানে কি বলছে যে লেটস মেক এ বিউটিফুল ওয়েবসাইট। আমরা এবার একটা ওয়েবসাইটের আইকন দেখি। আমরা একটা ওয়েবসাইটের আইকন দেখি। ওয়েবসাইট নাই, তাহলে আমরা দেব ডেস্কটপ। ডেস্কটপের আইকন আছে, আমরা এই আইকনটা নেই। কি করব বলেন তো? কপি করে নিতে হবে, ওখানে ক্লিক ক্লিক করলে কপি করলাম। হবে। ক্লিক করার পর আমরা চাইতেছি লেটস মেক এ বিউটিফুল ওয়েবসাইট। এই জায়গাতে দেওয়ার জন্য এই জায়গাতে স্পেস দিলাম। দেওয়ার পর এটা পেস্ট করলাম, সেভ। আচ্ছা, এবার আমরা দেখি আসছে। আসছে কি? আসছে। আচ্ছা, তো আমরা যেহেতু একবার আইকন নিতে পারছি, এখন আমাদের যতবার দরকার আমরা ততবারই আইকন নিতে পারবো। ঠিক আছে? তো আমার কাছে মনে হয় না আপনাদের আবার দেখানোর দরকার আছে, কারণ ভিডিও এইটা রেকর্ড আছে, আপনারা আবার রিপিট করে দেখবেন। তো আইকনগুলো এইভাবে নিতে হয়, যে কোনো থার্ড পার্টি আইকন প্রোভাইডারের কাছ থেকে এইভাবে আইকন ইউজ করতে হয়। তবে ম্যাক্সিমাম 80% বলতে পারেন আপনি ফন্ট অসাম ইউজ করা হয়। তারপরে আমরা আছে এখানে CSS লিঙ্ক। লেখার বাইরে আইকনটা কিভাবে দিচ্ছে? ওই যে ফন্ট অসমে, ওই যে লেখার বাইরে উপরে ফন্ট অসম, ফন্ট অসমের ওয়েবসাইটে কথা বলছি। আমি বুঝিনি এই কথা। ফন্ট অসম ওয়েবসাইটে গেলে ওই যে মানে ফাঁকা জায়গায় যে আইকনগুলো আছে ওটা কিভাবে করছে? ফন্ডসম ওয়েবসাইটে আসলাম। তারপরে ওই যে গেছিলেন যে মানে আপনি যে লেখার ভিতরে বিভিন্ন আইকন যোগ করলেন, লেখা ছাড়াই উপরে ব্ল্যাঙ্ক পেজের উপরে আইকন দেখলাম, তো তাই এই যে এটা এখানে 30,000 প্লাস আইকন আছে। এখন আপনার মন মতো আপনি এখানে যে আইকন লাগে ওইটা নিতে পারবেন। ঠিক আছে? এবং ক্যাটাগরি ওয়াইজ, যেমন আপনার আইকন দরকার এডুকেশন রিলেটেড, আপনি ক্লিক করবেন, এডুকেশন রিলেটেড আইকন চলে আসবে। আপনার দরকার ফুড বেভারেজ, আপনার ফুড রিলেটেড আইকন চলে আসবে। বুঝতে পারছেন? ওকে ওকে। আচ্ছা, এখানে 30,000 প্লাস আইকন আছে। তো এবার আমরা কি শিখবো? লিঙ্ক, HTML লিঙ্ক। আচ্ছা, ফয়সাল ভাই, এই আইকনগুলোর কি কালার চেঞ্জ করা যাবে? অবশ্যই চেঞ্জ করা যাবে, কালার চেঞ্জ করা যাবে। আমি একটা জিনিস দেখাই আপনাদের। এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই যে আমি এখানে আইকন ইউজ করছি, আই ওয়ান্ট টু আসবে, এটা লোড হচ্ছে। আইকন দেখছেন চেঞ্জ হয়, সাইজ চেঞ্জ হয়, সবই করা যাবে। এগুলো খুবই সহজ, আপনি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে আমাদের কাজ হচ্ছে CSS লিঙ্ক।
আমরা নর্মালি কি করি, একটা ওয়েবসাইটে যখন কোনো লিঙ্ক দিই ঠিক এইভাবে লিঙ্ক দিয়ে দিই। আমরা আরেকটা নতুন লিঙ্ক নিয়ে নিই। আচ্ছা, আমরা একটা লিঙ্ক এইখানে নিব, ভিজিট মাই ওয়েবসাইট, ঠিক আছে। তো HREF এর মধ্যে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। দিয়ে দিলাম। তো আমি যখন আমার এইখানে লিঙ্ক দিয়ে দিলাম, একটা বিআর দিয়ে দিই। আচ্ছা, এই যে আমার এইখানে লিঙ্ক দিয়ে দিছি। আচ্ছা, লিঙ্ক দিয়ে দেওয়ার পর আমি আমার সিএসএস ফাইলটা একটু ওপেন করি। আমরা এইগুলো সরাই দিই। সরাই দেওয়ার পর এবার কিন্তু এটা একটা জাস্ট নর্মাল লিঙ্ক আছে। আমি যখন মাউস নেই শুধু এই মাউসটার কার্সরটা এটা হ্যান্ড হয়ে যায়, মানে আমরা বুঝতে পারি এটা একটা লিঙ্ক আছে, ক্লিক করলে কি হয় আমার ওয়েবসাইটে চলে যায়। তো সিএসএসে একটা লিঙ্কের 4টা স্টেজ থাকে। 4টা স্টেজ, একটা হচ্ছে লিঙ্ক অর্থাৎ নর্মাল, ভিজিটেড অর্থাৎ ইউজার যখন এই লিঙ্কটা ভিজিট করবে, হুবার যখন মাউসটা নেবে, অ্যাক্টিভ যখন লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। তো এটা 4বার হয়। এবং এই লিঙ্কে কীভাবে আমরা কাজ করবো, এখানে কোড দেওয়া আছে, এ লিঙ্ক কালার রেড, এ ভিজিটেড কালার গ্রিন, এ হুবার কালার হট পিঙ্ক, এ অ্যাক্টিভ কালার ব্লু। আমরা এখন শুধু এই কোডটুকু অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে চেঞ্জগুলো দেখব, পরে আমরা শিখবো যে আসলে এইগুলা কোন জায়গাতে কি হচ্ছে। কারণ রিয়েল লাইফ প্রজেক্টে কিছু কিছু সময় না গেলে সব কিছু ডিপলি বোঝানো যায় না। তো আমরা রিলোড করি, রিলোড দিলাম। দেওয়ার পর আমার কিন্তু লিঙ্ক চেঞ্জ হয়েছে। এবং আমি যখন মাউস নেই তখন কিন্তু এটা পিঙ্ক আসে। যখন ক্লিক করি একটা জিনিস লক্ষ্য করবেন আবার ভালো করে, রাইট নাও এই লিঙ্কটা কী কালার আছে, গ্রিন কালার। রাইট নাও ভিজিটেড এই লিঙ্কটা আছে গ্রিন কালার। আমি যখন মাউস নেই অর্থাৎ হুবার করি এটা হচ্ছে হট পিঙ্ক। এখন একটু লক্ষ্য করুন, আমি যখন ক্লিক করি এটা কিন্তু আরেক রকম কালার হয় একটা, এবং এই কালারের নাম হচ্ছে অ্যাক্টিভ ব্লু। এটা কি আপনারা পাইছেন? জি ভাইয়া। আচ্ছা, তাইলে সিএসএস লিঙ্কের মাধ্যমে একটা লিঙ্কে 4টা স্টেজে কাজ করা যায়। যে একটা হচ্ছে হোবার, একটা হচ্ছে ভিজিটেড, একটা হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে। তো আমরা যখন যেটা দরকার তখন এটা ইউজ করব। আচ্ছা, লিঙ্কের পর আমরা যাব সিএসএস লিস্ট। তো সিএসএস লিস্টে আসার পর আপনারা কি লিস্টে এখানে দেখতে পাচ্ছেন, একটা লিস্টে মূলত অনেকগুলো আইটেম থাকে। একটা লিস্টে অনেকগুলো আইটেম থাকে এবং আমরা HTML এ কিন্তু লিস্ট নিয়ে কাজ করছি, আপনাদের মনে আছে? HTML এ লিস্ট নিয়ে কাজ করছি, আপনাদের মনে জি আছে? জি আচ্ছা, সিএসএস এ লিস্ট আছে এবং এই লিস্টগুলোকে কিভাবে মার্কআপ করতে হয় এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব, যখন আমরা একটা বক্স কিংবা ডিভ নিয়ে কাজ করব তখন। জাস্ট এখানে লিঙ্কগুলো কীভাবে কাজ করে এটা এখানে দেওয়া আছে। আচ্ছা, সিএসএস টেবিলস এটা আমরা ইগনোর করব, সিএসএস ডিসপ্লে। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসছে, সিএসএস ম্যাক্স উইড। আচ্ছা, সিএসএস ম্যাক্স উইড ডিআইভি তে কি ডিফাইন করে ডিআইভি? বুঝি নাই, কি বলছেন? হ্যালো। ট্যাগ ডিআইভি ইউজ করছি তো, ট্যাগ আচ্ছা ডিআইভি কি ডিফাইন করে? আচ্ছা, এখানে আমরা একটু দেখি সিএসএস ম্যাক্স উইড।
ম্যাক্স উইডে এখানে এর আগে যখন বক্সের মধ্যে প্রবলেম আসছিল, আমি এখানে আমরা একটা বক্স নিছি না, এখানে আমরা একটা বক্স নিছি, এখানে উইড কত দিছি 80 পিক্সেল, কিন্তু আমরা যদি চাই যে এটা সর্বোচ্চ উইড হবে 50 পিক্সেল, তাহলে এটা কোনো সময় 50 পিক্সেলের 50%, 50% উপরে যাবে না। স্ক্রিন যত বড়ই হোক এটা অর্ধেক জায়গা দখল করবে, এর বেশি দখল করবে না। বুঝতে পারছেন ম্যাক্স উইড মানে কি? কথাটা কি বুঝতে পারছেন? কমপক্ষে উইড মানে কি, এটা স্পেসটা কতটুক নেবে, কিন্তু ম্যাক্স উইড মানে সর্বোচ্চ কতটুক, এটাই বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, কিন্তু ওই আচ্ছা, যে ডিআইভিটা কি ওইটা জিজ্ঞাসা করলো না, এটাই ডিআইভির ইম্পর্টেন্ট, ভিতরে। এটাই ইম্পর্টেন্ট, এটাতে আমরা আসতেছি। আচ্ছা, পজিশন, জেট ইন্ডেক্স, ওভারফ্লো, ফ্লট, ইনলাইন ব্লক, অ্যালাইন, কম্বিনেশন, ড্রপ ডাউন। আচ্ছা, তো এইবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, এবং এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাইলে আমাদের এইবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করব ডিভ আইডি ডিভ ক্লাস। এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ওয়েব ডিজাইনিং এর কিংবা কাস্টমাইজেশনের অনেক কিছুই শিখে ফেলছেন। তো আমরা এখন আছি শপিফাই স্টোরে। শপিফাই নিজে তো একটা ওয়েবসাইট, আমরা শপিফাই স্টোরে আছি। তারপর এখানে আছে রকমারি.com। আচ্ছা, রকমারি.com-এ একটু লক্ষ্য করবেন, এই যে এখানে একটা সেকশন নিছে, এইখানে কি একটা সেকশন নিছে, এই সেকশনের মধ্যে তিনটা আলাদা আলাদা বক্স নিছে, তিনটা আলাদা আলাদা বক্স নিছে। এই যে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, ঠিক আছে? আপনাকে দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, ভাই। তিনটা আলাদা আলাদা বক্সের মধ্যে তিনটা বক্সের কালার আলাদা, তিনটার ব্যাকগ্রাউন্ড কালার সম্পূর্ণ আলাদা। এখন আমি যদি একটা কোড লিখি, এখন এই কোডটা যদি তিনটার মধ্যে একসাথে পড়ে তাইলে কি আমি ডিফারেন্স করতে পারবো? যদি আমি একটা কোড লিখলাম এবং এই সেম কোডটা যদি তিনটা বক্সের মধ্যে একসাথে অ্যাপ্লাই হয়ে যায় তাইলে কি আমি তিনটা বক্সকে আলাদা আলাদা ডিজাইন করতে পারবো কোন সময়? না। পারবো না। এর জন্য আমার প্রত্যেকটা বক্সকে আলাদা একটা নাম দিয়ে আইডেন্টিফাই করতে হবে। যেন আমি যদি কোনো সময় কোড করি, যেমন আমি একটা এই সেকশনটার নাম দিলাম কিংবা এই বক্সের নাম দিলাম ফিকশন আইডি, এইটার নাম দিলাম নন ফিকশন আইডি, এইটার নাম দিলাম ধর্মীয় বই। কোডিংয়ের ভাষায় আমি অন্য নাম, যে কোনো নাম দিতে পারি, তাইলে আমার এইগুলো আলাদা হবে। যখন আমি ফিকশন বই আইডিতে কাজ করব তখন এটা শুধু ফিকশন বইয়ের যে বক্স আছে কিংবা এরিয়া আছে এই জায়গাতে অ্যাপ্লাই হবে। যখন আমি এখানে নন ফিকশন আইডিতে কাজ করব এইটাতে অ্যাপ্লাই হবে, ধর্মীয় বইয়ে কাজ করলে ধর্মীয় বইতে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তো এই কাজগুলোকে আইডেন্টিফাই করার জন্য সিএসএস এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস এটা হচ্ছে ডিভ আইডি এবং ক্লাস। ডিভ আইডি এবং ক্লাসের কাজ 90% সেম, ক্ষেত্র বিশেষ আইডি ইউজ করা লাগে। তো আজকে আমরা আইডি নিয়ে কোনো কথা বলবো না, শুধু ডিপ ক্লাস নিয়ে কথা বলবো। কাজ কিন্তু 90% সেম, ক্ষেত্র বিশেষ ডিফারেন্স হয়। আজকে শুধু আমরা ডিপ ক্লাস নিয়ে কথা বলবো। তো ডিপ ক্লাস নিয়ে কথা বলার আগে আমরা এইচটিএমএল একটু ফেরত যাই। এইচটিএমএল এর কথা আপনাদের মনে আছে? এইচটিএমএল এর কথা আপনাদের মনে আছে? জি আচ্ছা, এইচটিএমএল এর একটা পার্ট ছিল এইচটিএমএল লেআউট। এই জায়গাটাকে আপনারা দেখছিলেন? এইচটিএমএল লেআউট একটা ওয়েব পেজ ডিজাইন করার পরের স্টেজে, মানে ডিজাইন করতে শুরু করার সময় যে স্টেজটা আসছে এটা হচ্ছে লেআউট মার্কআপ করা। প্রত্যেকটা ওয়েবসাইট একটা লেআউটের উপর বেস করে ডিজাইন করা হয়েছে। বুঝতে পারছেন আমার কথা? এইচটিএমএল এর একটা পার্ট হচ্ছে ওয়েবসাইট লেআউট, এবং নর্মালি একটা ওয়েবসাইটের তিনটা পার্ট থাকে। নর্মালি একটা ওয়েবসাইটের তিনটা পার্ট থাকে। আমি একটু ক্যানভাতে যাই, তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে।
এইটা একটা ওয়েব পেজ মনে করুন, এইটা একটা ওয়েব পেজ এবং একটা ওয়েব পেজের 3টা পার্ট থাকে, বুঝতে পারতেছেন? একটা পার্ট হইছে হেডার, একটা পার্ট হইছে কি হেডার, আচ্ছা, আর একটা পার্ট হইছে ফুটার। আমি একটু নাম লিখে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা ওয়েবসাইটের 3টা অংশ থাকে, হেডার, মেইন বডি, ফুটার, বুঝতে পারছেন? একটা ওয়েবসাইটের 3টা অংশ থাকে, হেডার, মেইন বডি, ফুটার। তো আমরা যদি রকমারিতে যাই, দেখেন তো হেডার এখানে আছে কিনা। এই যে এটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে হেডার, ঠিক আছে? আমি যদি একটু নিচে যাই, একদম নিচে, এই যে এইটা হচ্ছে ফুটার। এইগুলা প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে। হেডার এবং ফুটারের মধ্যে যা থাকে সবই হইছে বডি, সবই হইছে বডি। এখন আপনাদের কাছে একটা কোয়েশন করি, হেডার কোথায় থাকে, উপরে না নিচে? উপরে। উপরে। বডি মধ্যে, ফুটার নিচে। বডির মধ্যে আবার 2টা সেকশন থাকে, বডির মধ্যে আবার 2টা সেকশন থাকে। একটা হচ্ছে সাইড বার, সাইড বার। সাইড বার ডাইনেও থাকতে পারে, বামেও থাকতে পারে। এখন সাইড বার কোন দিকে আছে, ডানে না বামে? আমাদের সামনে বামে। আচ্ছা, বামে আছে। সাইড বার ডাইনেও থাকতে পারে, আবার অনেক সেকশনে সাইড বার নাও থাকতে পারে, কিন্তু বডির মধ্যে মেইন কন্টেন্ট থাকে, সাইড বার থাকে। তারপর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে ইচ্ছা ওইভাবে ডিজাইন করি। কিন্তু ফুটার এবং হেডার এই দুইটা সবসময় একটা উপরে থাকে, একটা নিচে থাকে। তো এই যে এখানে কয়টা ভাগ পেলাম, 1 3 4টা ভাগ। হেডার, সাইড বারে আসলে বিবরণী থাকে, বিবরণী, তাই না? হ্যাঁ, একটা হেডার, বিবরণী থাকে। মেইন বডি, ফুটার, সাইড বার। একটা ওয়েব পেজের 4টা জায়গা পেলাম। তো আমরা যদি ওইভাবে চিন্তা করে কোড করতে যাই তাহলে আমাদের কোডিংটা এইভাবে করতে হবে। আমরা যদি এইভাবে চিন্তা করে কোড শুরু করি তাহলে আমাদের কোডিংটা কীভাবে করতে হবে এটা আমি একটু আপনাদেরকে দেখাই। আমাদের আজকে থেকে নতুন একদম কোড শুরু হইতেছে। আচ্ছা, তো আমরা এগুলো সব সরাই দিই, আমাদের যে HTML ফাইল আছে সব সরাই দিলাম। আমরা বডিতে কাজ শুরু করব। তো বডিতে প্রথমে কি থাকে, হেডার। প্রথমে কি থাকে, হেডার। হেডার। আমরা এইভাবে হেডার লিখলে হবে না, এইটা সিএসএস এর স্টাইলে, সিএসএস এর ভাষায় লিখতে হবে, HTML এর সাথে কম্বিনেশন করে। আমরা লিখব ডিপ, ডিপ ক্লাস হেডার। আচ্ছা, ডিপ শেষ হইছে, ডিপ শুরু, ডিপ শেষ। তারপর আমরা লিখব ডিপ ক্লাস মেইন কন্টেন্ট এরিয়া। আচ্ছা, এইটা রাখলাম। তারপর আমরা একটা সেকশন নেব ডিপ ক্লাস ফুটার। আচ্ছা, এবার 3টা অংশ নিলাম, 3টা অংশ নিলাম। 3টা অংশ যে নিলাম এই প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ইউনিক নাম আছে এবং এইগুলা ক্লাসের মাধ্যমে আমি নামগুলো দিয়ে দিছি। যেমন উপরেরটা হচ্ছে হেডার, নিচেরটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া, আর মধ্যেরটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া, আর নিচেরটা হচ্ছে ফুটার। তো এইবার এইগুলো যে মার্ক করলাম
এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু দেখাই। এটার যখন রেজাল্ট আসবে তখন আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন কি করতেছি কি হচ্ছে। এখন শুধু একটু সময় ধৈর্য ধরে কাজগুলো দেখেন। তো আমি আমার এই সব কিছু সরাই দিই। এইখান থেকে শুরু করি। আমরা HTML ফাইলে কি লিখছি? CLASS ক্লাস, কিন্তু CSS ফাইলে এই ক্লাসের পরিবর্তে শুধু একটা ডট হবে। CSS ফাইলে ক্লাসের পরিবর্তে শুধু ডট হবে, তাইলে আমার ক্লাস লেখার দরকার নাই, আমি লিখবো ক্লাস হেডার। ওকে, তারপর ক্লাস মেইন কন্টেন্ট এরিয়া, তারপর ক্লাস ফুটার। ওকে, আমি লিখলাম। লেখার পর আমি আমার HTML ফাইলে আবার যাই। HTML ফাইলে যাওয়ার পর আমরা এখানে কিছু কন্টেন্ট লিখব। H2 this is header section। আচ্ছা, কন্টেন্টে লিখলাম, একটা প্যারাগ্রাফ দিয়ে দিই, প্যারাগ্রাফে কিছু আর্টিকেল দিয়ে দিব। দিলাম। আচ্ছা, তারপর ফুটারে আমরা কিছু H4 দিয়ে দিই। This is footer content। এবার আমরা তিনটা সেকশনে আলাদা আলাদা ট্যাক্স নিছি। এবার আমরা এটা রিলোড করি। এই যে দিস ইজ হেডার, দিস ইজ ফুটার, দিস ইজ বডি। ঠিক আছে, আমাদের আগের যত CSS আছে ওইগুলো সরাই দিই, তাইলে আমরা এটা ভালো করে বুঝতে পারবো। আমরা শুধু এই তিনটা রাখবো, আর বাকি কোনো কিছু আমাদের দরকার নাই। আপনারা আসেননি লাইনে, শুধু দেখেন কি হইতেছে, পরে কোয়েশ্চন করবেন। আমার তিনটা সেকশনের আর্টিকেল কিংবা কন্টেন্ট এখানে আসছে, হেডার, বডি এবং ফুটার, তিনটা আসছে। জি ভাই আসছে। আচ্ছা, তিনটা যেহেতু আসছে, আমি এবার কাজ করি আমাদের এটা। আমরা কিন্তু তিনটাকে আলাদা আলাদা ক্লাস দিয়ে, ডিপ ক্লাস দিয়ে আইডেন্টিফাই করছি। এবার আমরা কাজ শুরু করি। হেডারে চাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা, এইটাতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমরা চেঞ্জ করে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডগুলো একটু চেঞ্জ করে নিই। রেড, তারপর আমরা এবার কিন্তু তিনটা ডিপ ক্লাসে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড নিছি। আমি যদি একটু এই জায়গাতে যাই, রিলোড করি, আমার তিনটা তিনভাবে আসছে। একটা কি একটার সাথে কনফ্লিক্ট করতেছে? একটা কি একটার সাথে কনফ্লিক্ট করতেছে? না। আচ্ছা, আমি আরেকটু কাজ করি। আমি চাইতেছি আমার মেইন কন্টেন্ট এরিয়াতে প্যাডিং হবে 25 পিক্সেল। আচ্ছা, এটাতে প্যাডিং আসছে 25 পিক্সেল আসছে। অন্যগুলোতে কি প্যাডিং হইছে? না। হয় নাই। এটা একমাত্র পসিবল হইছে আমি আমার index.html ফাইলে আলাদা একটা ডিভের নাম দিয়ে এটাকে সিলেক্ট করতে পারছি, যে আমি কাজ করতেছি ডিপ ক্লাস মেইন কন্টেন্ট এরিয়াতে।
এইবার ডিপের ডিপ ক্লাস কিংবা ডিপ আইডির বিষয়টা বুঝতে পারছেন, এটা মূলত কি করে, একটা নির্দিষ্ট ব্লককে আইডেন্টিফাই করে। কথাটা কি বুঝতে পারছেন? ডিপ আইডি ক্লাস দ্বারা একটা নির্দিষ্ট ব্লক আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে? তার তার মানে হচ্ছে ডিপ হচ্ছে একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গায় কাজ করতে থাকে, তাই তো? হ্যাঁ অন্য হ্যাঁ অন্য হ্যাঁ জায়গাটা। হ্যাঁ, এবং আর ইউনিক। ক্লাসটা কি আর হ্যাঁ, ক্লাসটা কি অ্যাট্রিবিউট, মানে ডিপের সাথে কি ক্লাস ছাড়া আর কিছু থাকে কিনা? আবার বলেন আমার কথা ক্লাসটা কি অ্যাট্রিবিউট, মানে ট্যাগ, যেরকম আমরা ট্যাগ অ্যাট্রিবিউট পড়তাম না হ্যাঁ এইচটিএমএল, ওই ক্লাস, হ্যাঁ ক্লাসটা কি ডিআইভি এর কি অ্যাট্রিবিউট? হ্যাঁ হ্যাঁ, ক্লাস ডিপ বলতে এই যে, ডিপ ক্লাস, বুঝতে ডিপ পারছেন, ক্লাস। বুঝতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন, হ্যাঁ না ভাই হতে পারে না। বুঝতে পারছি। তবে এটা ইউনিক হতে হবে অলওয়েজ। এই নাম আপনি যে কোনো নাম দিতে পারেন, যেমন আপনি এটা এখানে ওইটা লেখেন না, ওইটা না, ওইটা না, এই যে ডিআইভি তারপর লেখছেন ক্লাস, CLASS, এই আচ্ছা ক্লাসটা কি? ভাই যেটা বলতে চাচ্ছে এটা এটা হচ্ছে কি ভাইয়া, ওই যে ডিপ এর ভিতরে ক্লাস নিলে অনেকগুলো ক্লাস নিয়ে মাল্টিপল নাম দিলে কিন্তু ক্লাস আইডেন্টিফাই কাজ করা যায়, কিন্তু ওই আইডি নিলে তো আইডি একবারে নেওয়া যায়, ওইটা মানে বলতে চাইছিল আর কি। ডিবার ক্লাস মিলে কি একটা মানে ফাংশন, এটা আমি জানতে চাচ্ছি, নাকি ডিভ আলাদা, এটা আমি আসলে বুঝতে পারিনি। ডিবার ক্লাসের সম্পর্কে কি? ওই যে এই, ডিআইভি লেখছে হ্যাঁ আর বুঝতে পারছি, এই টোটালটা মার্কআপটা টোটালটা বলতেছেন? শুধু এই ডিআইভি আর CLASS এই আমি দুইটা বারবার মিলে বলছি, একটা ফাংশন। এই দুইটা মিলে কি একটা ফাংশন? হ্যাঁ এটা হ্যাঁ, আমি নাকি ডিবের সাথে ক্লাস লিখতেই হবে, বিষয়টা এরকম? ডিবের সাথে ক্লাস লিখতে হবে। ওকে আচ্ছা ওকে। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে কিন্তু আলাদা আলাদা ব্লক নিতে পারছি, ঠিক আছে? তো এইবার আমি যদি আরেকটা কাজ করি, আমি চাইতেছি আমার হেডারের যে কি আছে এটার কালার হবে হোয়াইট, ট্যাক্সালাইন হবে, ট্যাক্সালাইন তো বুঝেন এইবার, সেন্টার, ট্যাক্সালাইন সেন্টার, ঠিক আছে? এগুলো বুঝতেছেন নি? পেডিং 20 পিক্সেল, এইটা বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, আমি চাইতেছি একটু মার্জিন দিয়ে দিই, একটু মার্জিন দিয়ে দিই, মার্জিনটা নিচে দিব, তাইলে এটা কি লিখতে হবে? বটম মার্জিন। মার্জিন বটম 20 পিক্সেল। আচ্ছা আচ্ছা, এইগুলো গেলাম। তো আজকে আমরা বেসিক্যালি যে জায়গাতে সবচেয়ে বেশি ফোকাসড, যে ডিভ ক্লাস দিয়ে কিভাবে নির্দিষ্ট একটা ব্লককে কাজ করা যায় কিংবা আইডেন্টিফাই করা যায়। তো এখানে এখানে একটা বিষয় আছে, কোডিং এর সবচেয়ে কঠিন বিষয় কোনগুলো জানেন? এই যে আমরা এইগুলো করতেছি, এইগুলো আসলে কোনো মজা লাগার বিষয় না। কারণ কি, যে এইগুলো আমি কি করতেছি আর এইগুলোর রেজাল্ট কি, এইগুলো দিয়ে কি ক্লায়েন্ট টাকা পয়সা দিবে কিনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কোডিং এর প্রথম জায়গাগুলো মানুষের ভালো লাগে না। তো আমি আপনাদেরকে একটা বাস্তব প্রজেক্ট দেখাই, তাইলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আমি আমার ইমেইলে যাই, ইমেইলে যাওয়ার পর এই যে একটা ক্লায়েন্টের লগে অলরেডি 8টা মেসেজ দেওয়া নেওয়া হয়েছে। তো 8টা মেসেজ দেওয়া নেওয়া হওয়ার পর, আচ্ছা এখানে একটা লাইন দেখতে পারতেছেন, আমি না হয় কপি করে দিই লাইনটা। কি লেখছে ক্লায়েন্টে, কি লেখছে? আপনার পড়েন, ক্লায়েন্ট কি চাইছে? বুঝেন নাই আপনারা? আমি একটু সাইটে গেছি। বুঝছি ভাই, অ্যাড এ ব্যাকগ্রাউন্ড কালার টু এভরি বটম অফ ফুটার। ফুটার, আচ্ছা। এইখানে আবার একবারে ইমেজ সহ দিয়া দিছে, এইখানে ইমেজ সহ দিয়ে দিছে। আমি দেখি আমার এটা ডাউনলোড করা আছে কিনা, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, হুম হুম, এই যে এখানে কাজ দিছে, এখানে একটা কালার মেনশন করে দিছে। এখন তো স্ক্রিনটা টোটাল দেখা যায় যে এটা হচ্ছে কালার, তার যে কালারটা লাগবে। তারপর কাজ হচ্ছে এই যে এখানে একটা মার্ক করে দিছে, আমার মাউস দেখা যায় জি যে এই লেখাটা, শুধু এই লেখার কালারটা এখানে
উনি যে কালার দিছে ওই কালার চেঞ্জ হবে। আচ্ছা, তারপর কি হইছে, ফেসবুক বাটনের কালারও সেম হবে, কিন্তু অন্য কোনো জায়গায় এই কালারটা অ্যাপ্লাই হবে না। কথাটা কি বুঝতে পারছেন? উনি চাইতেছে টাইটেল এবং ফেসবুকের আইকনের কালার সেম হবে, শুধু প্রোডাক্টের টাইটেল, কিন্তু অন্য কোনো জায়গায় যদি টাইটেল থাকে এইটার কালার চেঞ্জ হবে না। গেল একটা বিষয়। তারপরে বলছে সাবমিট বাটন যে আছে এই বাটনের কালারও চেঞ্জ হবে, নিউজ লেটার বাটনটা চেঞ্জ হবে সাবমিট বাটনের কালারের মতো। কথাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এইগুলোর জন্য আমি কত চার্জ করছি জানেন? কত চার্জ করছি জানেন? না, আইডিয়া? কোনো আইডিয়া নাই ভাইয়া। এমনি আইডিয়া বলেন, কি অন্য কেউ বলতে পারেন, একজন না অন্য কেউ বলতে পারেন। শুধু কালারগুলো চেঞ্জ হবে, এবং এই কালারগুলোতে চেঞ্জ হবে। ফর এক্সাম্পল আমি আরো স্পেসিফিক বলি, উনি বলছে এই যে এখানে আমরা আছি সেরা ডিসকাউন্ট অ্যান্ড বেস্ট সেলার, উনি বলতেছে যে এই সেকশনে শুধু প্রোডাক্টের টাইটেল চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, এই যে এইগুলো শুধু এই সেকশনে, এটা একটা কাজ। আবার বলছে ফুটারে সেম কালার হবে, সাবমিট বাটনের কালার চেঞ্জ হবে। তো যাই হোক, এটার জন্য অনেক টাকা চার্জ করছি। এটা শপিফাইয়ের কাজ এরকমই। আবার ফাইবারে নতুন যারা $5 এটা করতে রাজি আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্স আর কি। আপনি কত চার্জ করছেন ভাইয়া? আমি করছি $50, এবং এগ্রি হয়েছে। কত হয়েছে হোয়াটসঅ্যাপে আসছে, হয়তো 1-2 দিনের মধ্যে কাজ কি হবে আর কি, মানে আজকে আর কি কনফার্ম হয়েছে। হোয়াটসঅ্যাপে চলে আসলে ক্লায়েন্ট মোটামুটি 90% কনফার্ম। তো এবার এই যে উনি বলছে যে শুধু একটা নির্দিষ্ট সেকশনে কালার চেঞ্জ হবে, অন্য কোনো জায়গায় চেঞ্জ হবে না, এইটা করতে গেলে আমাদের কি লাগবে, কোন কোন কোড দিয়ে আমরা করতে পারবো? এই নির্দিষ্ট সেকশনটা কি দিয়ে মার্ক করা আছে? ডিভ ক্লাস। কথা বুঝতে পারছেন? নির্দিষ্ট এই সেকশনটা একটা ডিপ ক্লাসের মাধ্যমে মেনশন করা আছে। এবার যদি আমি ওই ডিপ ধরে কালার চেঞ্জ করি, ওইটা শেষ, এইটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি একটু লাইভ আপনাদেরকে দেখাই, যে আমি চাইতেছি শুধু এই সেকশনের টাইটেলগুলো চেঞ্জ হবে, টাইটেলের কালারগুলো চেঞ্জ হবে। আচ্ছা, এটা কিভাবে হয় দেখি আমি একটু। প্রথমে আমি সেকশনে গেলাম, এটা আচ্ছা, এখানে কোডিং এর একটু ব্যাপার স্যাপার আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেকশন, কি লেখছে? H4 ক্লাস ব্লক টাইটেল, H4 ক্লাস ব্লক টাইটেল, এটা আমি লিখলাম কালার রেড। কালার কি রেড হইছে? কালার কি রেড হইছে? হইছে ভাইয়া, আচ্ছা, এখানে একটা প্রবলেম হইছে, আমি এইখানে রেড করাতে সব জায়গায় কিন্তু রেড হয়ে গেছে। সব জায়গায় হয়ে আচ্ছা, গেছে। ক্লায়েন্ট বলছে সব জায়গায় হবে না, শুধু একটা সেকশনে। ওই ক্ষেত্রে আমার কি করা লাগবে? আমি এই সেকশনটাকে খুঁজে বের করব, আমাদের মানে ওয়েবসাইটের যে index.html ফাইল আছে, কিংবা যে ফাইলে এটা আছে, এটা বের করব। বের করে এখানে আলাদা আরেকটা ক্লাস দিয়ে দিব। এই যে এখানে আমি আরেকটা ক্লাস দিতেছি, ডিপ ক্লাস। আমি রাখলাম এটা কি লিখছে, প্রিয় উপন্যাসের বই। আচ্ছা, আমি লিখলাম লাভেড, ক্লাসের নাম লাভেড সেকশন। ঠিক আছে, আমি লাভেড সেকশন দিয়ে আমি যদি H4 কালার রেড দেই, তাহলে এইটার ঝামেলা করবে না। কথাই বুঝতে পারছেন? কারণ তখন আমি এইটা আইডেন্টিফাই করতে পারছি একটা ক্লাস দিয়ে, লাভেড সেকশন H4 কালার গ্রিন। ঠিক আছে, এখন বলতে পারেন যে এটাতে কালার কি চেঞ্জ হবে কিভাবে, কিংবা কিভাবে কি করব, এগুলো হচ্ছে আমরা যখন ব্যাক এন্ডে যাব তখন এইগুলা কাজ করে। আচ্ছা, আপনারা কি চেঞ্জটা দেখতে পাচ্ছেন? এখন কিন্তু শুধু এই সেকশনের কালার গ্রিন, আর বাকি অন্য সেকশনের কালার কিন্তু আগের মতোই আছে। চেঞ্জ দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওইটা আমি কিভাবে করছি? শুধুমাত্র ডিপ ক্লাসটা আমি জানার কারণে, যে এটা ডিপ ক্লাস হইছে লাভের সেকশন H4।
এবার কি ডিপ ক্লাসের মোটামুটি একটা আইডিয়া আছে, আপনার শেখার দরকার নাই, বোঝার দরকার নাই, শুধু এইটা দেখতে পাচ্ছেন কি যে ডিপ ক্লাসের মাধ্যমে আমি একটা ব্লককে আইডেন্টিফাই করতে পারি এবং ওই নির্দিষ্ট ব্লকের মধ্যে কাজ করলে এটা আপডেট হয়, রেজাল্ট আসে এবং অন্য ব্লকের মধ্যে কোনো ইফেক্ট ফেলে না। এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, একটা আইডিয়া পাইছি। এখন বিষয় এটা তো শুধু না বডির ভিতরে থাকে, তো হেডার ভিতরে থাকে না, তাই না? হ্যাঁ, এটা শুধু বডির ভিতরে থাকবে, বডির বডির ভিতরে থাকবে। এবং আইডিয়াটা এখানে চাইলে আরো ভালো করে পাবেন যে ডিপ ক্লাস দিয়ে আমরা নির্দিষ্টভাবে ব্লকগুলো আলাদা করি এবং যাতে একটা একটার সাথে কনফ্লিক্ট না করে এবং নির্দিষ্ট সেকশনে কিংবা নির্দিষ্ট একটা বক্সের মধ্যে যাতে আমরা আমাদের মন মতো কাজ করতে পারি, এই জন্যই ডিপ ক্লাসগুলো ইউজ করা হয় এবং ডিপ ক্লাসের প্রত্যেকটা ডিপ ক্লাসের ইউনিক নাম থাকতে হয়। বুঝতে পারছেন? তো আপনার ভাই এখন শেষ হয়ে যাবে মিট মিট হ্যাঁ জানি। আচ্ছা, টাইম শেষ। আমরাও শেষ করে দিচ্ছি। আপনার ভিডিও রেকর্ড দেখে দেখে এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? হ্যাঁ দিয়েন। আচ্ছা, এই এক সেকেন্ড 10 সেকেন্ড আচ্ছা বলেন। সেটা হচ্ছে যে আমি যে প্রশ্ন